সবাইকে আজকের নতুন ক্লাসে স্বাগত। আমরা আলোচনায় যাবৎকালে করে যাচ্ছি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টার সম্বন্ধে। আজকে আমরা এই চ্যাপ্টারের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা নাম হচ্ছে বন্ধন শক্তি। বন্ধন শক্তি, আমরা বন্ধন বিষয়টা অনেক আগে থেকে জানি এবং বন্ধনের যে শক্তি আছে সেটা আমরা জানি। প্রশ্নটা যে বন্ধন শক্তিটা কীভাবে হিসাব করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং বন্ধন শক্তিটা আসলে কী বোঝাতে চাই সেটা আমরা আলোচনা করব। এখন আমার এখানে দেখতে পাচ্ছি এখানে মিথেন একটা গ্যাস আছে। এই মিথেন এর গ্যাসের সাথে কার্বনের সাথে চারটা যে হাইড্রোজেন আছে তাদের প্রত্যেকের সাথে বন্ধন আছে। এই বন্ধনটা আমি একটা কি করলাম, এখান থেকে ভেঙে ফেললাম, বিচ্ছিন্ন করে এটাকে হাইড্রোজেনটাকে H+ আকারে আমি দূরে সরাই দিলাম, বন্ধন দিয়ে দিলাম, মানে শক্তি প্রয়োগ করে। সেখানে আমার এটা উৎপন্ন হবে এবং এটা এই বন্ধনটা ভেঙে যাবে সুষম ভাবে এবং এই বন্ধনটা ভেঙে দেবে এবং ভেঙে যাওয়ার ফলে এখানে যে উৎপন্ন হবে সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল হবে। এখানে হচ্ছে সমযোজী বন্ধনের সুষম বিভাজন ঘটবে। এখানে সমযোজী বন্ধনের সুষম বিভাজন ঘটবে, সেটা হচ্ছে যে এখানকার যে দুইটা ইলেকট্রন আছে সেটা একটা ইলেকট্রন নিয়ে নেবে, কার্বন নিয়ে নেবে, একটা হাইড্রোজেনকে দিয়ে দেবে। এখন যেহেতু এটা একটা বন্ধন বিয়োজন শক্তি, আর আমরা জানি বন্ধন এখানে শক্তি আমাকে দিতে হয়েছে যার কারণে এটা প্লাস, সেটা দেখতে হচ্ছে 426.768 কিলোজুল পার মোল। অনুরূপভাবে এই জিনিসটাকে আমি নিলাম, এই জিনিসটাকে নিয়ে আবার পুনরায় আমি যদি তার একটা বন্ধন ভেঙে দিতে চাই সেখানে সুষম বিভাজন হয়ে যাবে এবং এটা তখন হয়ে যাবে ফ্রি রেডিক্যাল। এবং দেখতে পাচ্ছি যে প্রথম ক্ষেত্রে লেগেছে 426 এবং দ্বিতীয় ক্ষেত্রে লেগেছে আমার 439। এখানে দেখা যাচ্ছে যে আমার প্রথমে একটা কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তি দেওয়া লাগছে, দ্বিতীয়টা ভাঙতে তার চেয়ে আমার বেশি পরিমাণ শক্তি দেওয়া লাগছে। অনুরূপভাবে এটা নিয়ে আমরা যদি তৃতীয়টা আর একটা বন্ধন ভেঙে দিই, সেক্ষেত্রে বন্ধন ভাঙার পরে দেখতে পাচ্ছি আমার শক্তিটা কি লাগছে, আরও বেশি পরিমাণ লাগছে। কিন্তু চতুর্থ যে বন্ধনটা আছে সেটা ভেঙে দেওয়ার পর সময় দেখছি যে আমার শক্তিটা কম পরিমাণে লাগেছে। কিন্তু একটা বিষয় এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমি মিথেনের 4টা কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙতে আমার যে শক্তিগুলো লাগেছে সেটা কিন্তু একটা ভিন্ন ভিন্ন শক্তি। যেহেতু প্রত্যেকটা বন্ধনে আমি ভেঙেছি, মানে শক্তি প্রয়োগ করেছি, তার কারণে প্রত্যেকটার ক্ষেত্রে আমি প্লাস লিখেছি। ফলে এটা কিন্তু আমার বন্ধন শক্তি, একটা বন্ধন মিথেনের একটা বন্ধনের জন্য বন্ধন শক্তি। কিন্তু আমাকে যদি একবারে কেউ জিজ্ঞেস করে মিথেনের বন্ধন শক্তি কত, তখন কিন্তু আমি বলতে পারবো না, না এটা না এটা না এটা না এটা, কারণ এটা হচ্ছে একটা হাইড্রোজেন সরানোর জন্য বন্ধন, এক্ষেত্রে দ্বিতীয়টার ক্ষেত্রে, তৃতীয়টার ক্ষেত্রে, চতুর্থের ক্ষেত্রে। এই কারণে কিভাবে আমি একটা অণুর বন্ধন শক্তিকে সংজ্ঞায়িত করতে পারি, তখন যে জিনিসটা করা হলো যে এই অণুটার যে 4টা বন্ধন আছে তার সেগুলোকে ভাঙতে যে আলাদা আলাদা শক্তি লাগে, সেই শক্তিটা যোগ করা হলো, আলাদা আলাদা শক্তি যোগ করার পরে সেটা কি করা হলো, গড় করা হলো। গড় করার ফলে যে শক্তিটা তৈরি হলো সেটার নামই হচ্ছে তার বন্ধন শক্তি। অর্থাৎ আমাকে যদি এখন মিথেনের বন্ধন শক্তি বলতে বলা হয় 426 হবে না, 439 হবে না, 451 হবে না, 347 হবে না, হবে কোনটা, 416। এখানে অবশ্যই একটা প্লাস চিহ্ন হবে, কারণ এটা একটা বন্ধন ভাঙার শক্তি। ফলে এখন যদি বন্ধন ভাঙার সংজ্ঞা আসে, মানে বন্ধন শক্তিটি কি সেটা যদি আমার সংজ্ঞা আসে, তখন তো আমাকে সংজ্ঞাটা বলতে হবে। তখন আমি কি বলতে পারি যে একটা অণুতে যতগুলো বন্ধন থাকে সেই বন্ধনগুলোর প্রত্যেকটাকে ভাঙতে আলাদা আলাদা যে ভিন্ন ভিন্ন শক্তির প্রয়োজন হয়, সেই সমস্ত শক্তির গড় যে শক্তিটা আমরা হিসাব করতে পারি বা আমার লাগবে, সেইটাকেই বলতে পারি তার হচ্ছে বন্ধন শক্তি। অর্থাৎ এক্ষেত্রে আমি বলতে পারি যে মিথেনের বন্ধন শক্তি 416.31। এখন বিষয় আসা যাক যে কারণ দেখা যাচ্ছে এতগুলো মান মনে থাকে না, যে স্যার এটা তো অনেক কঠিন ব্যাপারে, আমি আলাদা আলাদা এতগুলো মান মনে রাখবো কিভাবে, কোনো কি সহজ উপায় আছে বন্ধন শক্তি বলো? হ্যাঁ, এক্ষেত্রে একটা বুদ্ধি করা যেতে পারে। ঠিক আছে, মনে করা হলো যে এর বন্ধন শক্তিটাকে আমি এক্স বললাম, এর বন্ধন শক্তিটাকে ওয়াই, এর বন্ধন শক্তিটাকে ডাব্লিউ, আর এই বন্ধন শক্তিটাকে জেড বললাম। এক্স কিলোজুল পার মোল, ওয়াই কিলোজুল পার মোল, জেড কিলোজুল পার মোল, সরি ডাব্লিউ কিলোজুল পার মোল, জেড কিলোজুল। অর্থাৎ কোনো একজন পরীক্ষার্থী ধরা যাক যে বন্ধন শক্তি কি বলতে কি বোঝে সেটা বোঝাতে আসছে, সে জানে যে
বন্ধন শক্তি বলতে বোঝায় যে একটা অণুতে উপস্থিত যতগুলো বন্ধন আছে তাদের প্রত্যেকটা বন্ধন আলাদা আলাদা ভাঙতে যে শক্তিগুলো লাগে তার গড়টাকে বন্ধন শক্তি বলা হয়। কিন্তু তার মনে নাই যে আমি যে মিথেনটাকে নিয়ে যদি সে উদাহরণ দিয়ে বিষয়টাকে বোঝাতে যাই, তার মনে নাই যে কি করে আমি ওই মানগুলো বলবো। সেক্ষেত্রে সে ইচ্ছা করলে পারে এগুলো ধরে নিয়ে বলতে পারে, মনে করলো যে প্রথমটার বন্ধন শক্তি হচ্ছে এক্স, ভাঙতে পরটাতে ওয়াই লাগে, পরটাকে ডাবল লাগে, তারপরটাকে জেড লাগে। ইচ্ছা করলে কিন্তু সে এই বিষয়টাকে কিন্তু এক্স ওয়াই ডাবল জেড এইভাবে ধরেও বোঝাই দিতে পারে। কারণ এখন আমরা যারা খাতা দেখি তারা আসলে বুঝতে চাই যে একটা স্টুডেন্ট বিষয়টা বোঝে কিনা। যদি সে এখানে ওই মানগুলো না লিখে যদি এক্স ওয়াই ডাবল জেড দিয়ে এখানে বোঝাই দিতে পারে যে বিষয়টা আসলে কি, সেক্ষেত্রেও কিন্তু সে নাম্বার পাবে। ফলে এটা লিখতে পারে, তখন আমি সে এক্স প্লাস ওয়াই প্লাস ডাব্লু প্লাস জেড কিলোজুল পার মোল। এখন সেক্ষেত্রে তাহলে গড়টা কি হবে? গড়টা হবে প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ডাব্লু প্লাস জেড বাই 4। ফলে একজন কিন্তু এইটাকে এক্স প্লাস ওয়াই প্লাস ডাব্লু প্লাস জেড এইভাবে ধরে তাকে 4 দিয়ে ভাগ করে বলতে পারে এই মানটাই হচ্ছে এই মিথেনের বন্ধন শক্তি। তখন কিন্তু আমি বুঝে যাব যে হ্যাঁ, ওই পরীক্ষার্থী বা ওই শিক্ষার্থী আসলে বন্ধন শক্তি কি এই বিষয়টা বোঝে। আশা করি সবাই বুঝতে পারছো। এখন যদি তবে কেউ যদি বলে স্যার আমি তো ওই মানগুলো মনে রাখতে পারি, হ্যাঁ সেটা অবশ্যই ভালো। কেউ যদি মনে না রাখতে পারে তার জন্য এই বিষয়ে যদি সে এভাবে লিখতে পারে সেটাও তার জন্য নাম্বার আশা করে দেওয়া হবে। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব নতুন আরেকটা বিষয়, সেটার নাম হচ্ছে হেসের সূত্র। নতুন আরো একটা বিষয় নিয়ে আপনারা আলোচনা করবো, সেটার নাম হচ্ছে হেসের সূত্র। মনে করা যাক যে আমি এখানে এতে আছি, আমার গন্তব্যস্থল হচ্ছে সি। আমি এর থেকে সিতে যেতে চাই, ঠিক আছে? তাহলে এর থেকে আমি সিতে গেলাম, ডাইরেক্টলি আমি চলে গেলাম। এখন কোনো একদিন দেখা গেল যে আমি এর থেকে ডাইরেক্টলি সিতে গেলাম না, আগে এর থেকে একটা জায়গা মনে করলাম আমি বিতে গেলাম, এবং সেই বি থেকে কোথায় গেলাম? সিতে গেলাম। এখন কথা হচ্ছে যে এ তো আমার যাতায়াতের কথা বললাম, এখন রসায়ন তো আমি আমার যাতায়াতের কথা নিয়ে আলোচনা করেন। তো আমরা এখন যে জিনিসটা আলোচনা করবো, হেসের সূত্রটা হচ্ছে মূলত একটা তাপের সূত্র। হ্যাঁ, যে কথাটা বলা হয়েছে বলেছিল যে একটা বিক্রিয়া যদি প্রাথমিক এবং শেষ অবস্থায় স্থির থাকে, তাহলে ওই বিক্রিয়াটা আমরা এক বা একাধিক ধাপে সংঘটিত করলেও সেক্ষেত্রে আমার বিক্রিয়ার তাপের মান একই রকম থাকবে। অর্থাৎ মনে করলাম যে আমার এ কোনো একটা বিক্রিয়া আর বললাম সি একটা উৎপাদ, তাহলে আমি এ থেকে সি তৈরি করার জন্য আমার যে তাপটা খরচ হলো সেটা মনে করলাম ΔH1। কিন্তু আমি এই এর বিক্রিয়ার থেকে সি যে প্রোডাক্টটা পাবো সেটা যদি আমি এইভাবে না তৈরি করে আগে প্রথমে এর থেকে দেখা যাচ্ছে বি তৈরি করলাম, সেটার জন্য আমার তাপ লাগলো দেখা গেল ΔH2। অনুরূপভাবে বি থেকে আমার সি তৈরি করার ক্ষেত্রে দেখা গেল যে আমার তাপ লাগলো ΔH3। তখন আমি হেসের সূত্র অনুসারে বলতে পারবো সেটা হচ্ছে ΔH1 সমান ΔH2 সমান ΔH3। যেহেতু এখানে প্রাথমিক এবং শেষ অবস্থা আমার স্থির, সেহেতু হেসের কথা অনুসারে এই বিক্রিয়াটা প্রথমে এক ধাপে হয়েছে, পরবর্তীতে 2 ধাপে হয়েছে, কিন্তু সব ক্ষেত্রে আমার বিক্রিয়া তাপের মান একই রকম থাকবে। এখন এটাতেও যারা বুঝতে পারছে না তাদের জন্য তো অবশ্যই সহজ করার উপায় থাকবে, বইতেও থাকবে, এবং সেটা আমিও বলছি। সেটা হচ্ছে যে মনে করা যাক আমি উৎপাদ কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে চাই, এখন কার্বন ডাইঅক্সাইড তৈরি করার জন্য আমি বিক্রিয়ক হিসেবে কাকে কাকে নিতে পারি? সেটা হচ্ছে কার্বন যোগ অক্সিজেন। এই কার্বন আর অক্সিজেন বিক্রিয়কটা বিক্রিয়া করে আমাকে কি তৈরি করে? সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। সেক্ষেত্রে আমি জিনিসটাকে এইভাবেই লিখলাম CO2। এই এখন কথা হচ্ছে যে এই কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে যে আমার CO2 যেটা তৈরি করলো সেটার কিন্তু আমার মান জানা আছে, সেটা হচ্ছে -393.3 কিলোজুল। অর্থাৎ এক ধাপে আমার কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি করে সেটার জন্য আমার মান জানা আছে, সেটা কত? 393.3 কিলোজুল। কিন্তু আমি ইচ্ছা করলে এই বিক্রিয়াটা এইভাবে সম্পাদন করতে পারি। দেখা গেল যে এখানে কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করবে, কিন্তু কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করলে হাফ মোল, তাহলে হাফ মোল যদি বিক্রিয়া করে এখানে উৎপন্ন হবে যে কার্বন মনোঅক্সাইড। এখন
এখন কার্বন মনোক্সাইড যদি উৎপন্ন করা হয় তাহলে তো এখান থেকে এটা তৈরি হওয়ার জন্য একটা ডেয়ালাইসের মান আছে, সেটা হলো -110.5 কিলোজুল। এখন এই যে কার্বন মনোক্সাইড তৈরি হয়েছে, এই কার্বন মনোক্সাইড কিন্তু আবার পুনরায় আমার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সেটা তৈরি করতে পারে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই কার্বন মনোক্সাইড বিক্রিয়া করে আবার যে কার্বন ডাইঅক্সাইড হলো, সেক্ষেত্রে মানটা কত? সেটা হচ্ছে যে ΔH3 মনে করলাম সেই মানটা, সেটা হচ্ছে যে 283.0, আচ্ছা এটা 393.5 কিলোজুল, আচ্ছা 283.0 কিলোজুল। এখন আমি বিষয়টাকে লক্ষ্য করি, সেটা হচ্ছে যে আমার কিন্তু এখানে ΔH এর মান জানা, সেটা কত? এটা হচ্ছে 393.5। আবার এখানে আমার ΔH2 এর মান জানা, সেটা হচ্ছে কত? -110.5। আর এখানে আমার কার মান জানা আছে? ΔH3 এর মানও জানা আছে, সেটা হচ্ছে -283.0। এখন যদি আমি এই দুইটা মানকে যোগ করি তাহলে কত পাবো? আমরা নিচে লিখতে অভ্যস্ত, যার কারণে নিচেই লিখলাম। এখন যদি আমি এই দুইটা মানকে যুক্ত করি তাহলে আমি কত পাবো? সেটা হচ্ছে -393.3 কিলোজুল। আবার আমার এক ধাপে সম্পন্ন হওয়ার ক্ষেত্রে মান কত ছিল? 393.5 কিলোজুল। ফলে আমি কার্বন ডাইঅক্সাইড তৈরির বিক্রিয়াটা এক ধাপে ঘটায় যে তাপের মান পাইছে, দুইটা ধাপে ঘটানোর ফলে বা ভিন্ন পথে ঘটানোর ফলে আলাদা আলাদা যে দুইটা তাপে পাইছে সেটা যোগ করে দেখতে পাচ্ছি যে আমি এখানে সমষ্টি করে এই সূত্রটা পেয়েছি। এই কারণে হেসের সূত্রকে কে বলা হবে? কিন্তু হেসের তাপের সমষ্টিকরণ সূত্র। অনুরূপভাবে কোনো একটা উপায়ে যদি আমি কার্বন ডাইঅক্সাইড তৈরির প্রক্রিয়া যদি আমি অন্যভাবেও করতে পারি তাহলে কোনো মান ওইটাই হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যেন বিক্রিয়ক কিন্তু চেঞ্জ হবে না এবং ফাইনাল প্রোডাক্টও কিন্তু চেঞ্জ হবে না। অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদ যদি আমরা চেঞ্জ না করি তাহলে ওই বিক্রিয়ক থেকে উৎপাদটা আমরা ভিন্ন ভিন্ন পথে ঘটালেও বা ভিন্ন ভিন্ন ধাপে বা এক ধাপে যেভাবে ঘটাই না কেন, সেক্ষেত্রে দেখতে পাবো যে প্রতি ক্ষেত্রেই আমার বিক্রিয়া তাপের মান একই রকম। তো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো বিষয় নিয়ে সবার সাথে আলোচনা করা হবে। সবাই কেমিস্ট্রির সাথেই থাকবে, বাসায় অবশ্যই স্টাডি করতে থাকবে এবং ভালো মতো প্রিপারেশন রাখবে। যে কোনো সময় পরীক্ষা হতে পারে, সবাই সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে। আজকের ক্লাসে সবাই উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।